নমস্কার, আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আজকে আমি আপনাদের বলবো যে স্পাইনাল কর্ড ইনজুরি বা প্যারালাইসিসের এই টাইপের পেশেন্টদের কি টাইপের হুইল চেয়ার জেনারেলি ইউজ করা উচিত বা লাগে। তো প্রথমে আমরা পেশেন্টকে দুভাগে ভাগ করে নেব। একটা হলো যাদের মানে দুটো পাই কাজ করে না, অথচ হাফ ঠিকমতো কাজ করে বা বুকের ওপর থেকে ঠিকমতো কাজ করে। আর আরেকটা ভাগে ভাগ করব যাদের দুটো হাতও কাজ করে না ঠিকমতো, দুটো পায়েও প্যারালাইসিসের এফেক্ট পড়েছে। তো এবার আসি যাদের পা কাজ করে না বা প্যারাপ্লেজিয়া। ঠিক আছে, প্যারাপ্লেজিয়া পেশেন্টদের যেরকম হুইল চেয়ার হতে হবে, এবার এক এক করে বৈশিষ্ট্য বলছি। একটা হলো, প্রথমে আসি কুশন। কুশনটা জেনারেলি নানা রকম ফোমের কুশন পাওয়া যায়। তারপর ভিলাস ফিল্ড কুশন পাওয়া যায়। ভিলাই হলো এরকম লম্বা লম্বা প্রবর্ধক থাকে, তাতে ওয়েট ডিস্ট্রিবিউশন বেটার হয়, প্রেশার আলসার হওয়ার চান্স কমে। না হলে এরও জেল ফিল্ড কুশন পাওয়া যায়, এয়ার ফিল্ড কুশন পাওয়া যায়। তো এরকম ভালো কুশন দেখে নিতে হবে। নর্মাল যে বাজার চলতি যে স্পঞ্জের কুশন, সেইটা ইউজ না করাই ভালো। স্পেসিফিক কুশন পাওয়া যায় এইসব পেশেন্টদের জন্য। এবার আসি হুইল চেয়ারের যে ব্যাক রেস্টের হাইট কিভাবে বুঝবেন। আমাদের পিঠের একটা তিন কোনা হাড় আছে, স্ক্যাপুলা। এবার এই স্ক্যাপুলার যে নিচের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের নিচ পর্যন্ত হুইল চেয়ারের ব্যাক রেস্টটা থাকতে হয় এই টাইপের পেশেন্টদের জন্য। এবার যে আর্ম রেস্ট, যেখানে হাত রাখবে, কতটা হাইটে থাকতে হয় দেখতে হয়। আমাদের কোনোই যাতে ওদের কোনোই যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম করে ভাঁজ করা থাকে, বা এই অবস্থায় কোথায় হ্যান্ড রেস্টটা পজিশন হবে সেটা দেখতে হয়, সেই অনুযায়ী রাখতে হয়। এবার হ্যান্ড রেস্টেরও নানা রকম টাইপ আছে। বিছানা থেকে হুইল চেয়ার বা হুইল চেয়ার থেকে বিছানায় চড়ার এই সুবিধার জন্য হ্যান্ড রেস্ট জেনারেলি হয় রিমুভেবল হতে হয়, মানে খুলে ফেলা যায়। না হলে ওই সোয়ে এরকম হ্যান্ড রেস্টটাকে এইভাবে সরিয়ে সাইডে সরিয়ে দিতে পারেন। তো চেয়ারের যে হাতল সেরকম ভাবে সরানো গেলে খুব ভালো হয়। এবার এরপরে আসি ব্যাক রেস্টের যে কুশন। ব্যাক রেস্টেও কুশন থাকতে হবে। এবার অনেক সময় যে পিঠের কোনো ডিফর্মিটি থাকলে সেই ডিফর্মিটিকে অ্যাকোমোডেট করার জন্য ব্যাকে ভালো কুশন দিতে হবে। এবার সেইটা ফোমের কুশন হতে পারে বা জেলের কুশন। তো সিটের কুশনটা বেশি ইম্পর্টেন্ট, ব্যাকের কুশনটা নর্মাল কুশন নিতে পারেন। তবে বেস্ট হলো স্পেসিফিক কুশন নেওয়া স্পাইনাল কর্ড ইনজুরির জন্য, দোকানে পেয়ে যাবেন। এবার তারপর এর পরের পার্টে আসি যে এই টাইপের হুইল চেয়ারে আর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। যেমন হুইল চেয়ারে যে পা রাখার জায়গাটা থাকে, সেই পা রাখার জায়গাটাও যাতে সাইডে সরানো যায়, প্রপার হাইটে, যাতে হুইল চেয়ারে বসার পর পা যেন মাটিতে টাচ না করে, ওইটার উপর রাখা যায়, এরকম কিছু বৈশিষ্ট্য দেখতে হবে। তারপর এই পায়ের যে কাপ মাসল থাকে, কাপ মাসল গুলো রেস্ট করার জন্য একটা রাবার ব্যান্ড থাকে হুইল চেয়ারের দুই পাশের মধ্যে। এই কাফ রেস্ট এটাও প্রপার থাকা দরকার। তারপর এবার আসি চাকা। চাকাও ইম্পর্টেন্ট। চাকা ইম্পর্টেন্ট কেন? আপনি চাকায় কি ইউজ করছেন সেটা দরকার। এবার নর্মালি যেগুলো একটু দামি হুইল চেয়ারে পাওয়া যায় সেই টাইপের টিউবলেস টায়ার, সেগুলো ভালো, কিন্তু সেগুলো হলো মেনটেনেন্স কস্ট একটু হাই থাকে। যদি বেশি রাফ সারফেসে যাওয়া আসা হয়, মেনটেনেন্স কস্ট একটু প্রবলেম হতে পারে। নর্মাল ওর জন্য স্পোকের হুইল চেয়ারও ব্যবহার করা হয়, যেরকম সাইকেলের স্পোকওয়ালা চাকা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে পরিষ্কার করা একটু প্রবলেম। দামটা কম পড়ে, পরিষ্কার করা একটু প্রবলেম। তাই তাদের যাদের জল কাদায় বেশি যেতে হয় তাদের ওই দামি ওটা নেওয়া ভালো। আর না হলে স্পোকের হুইল চেয়ারও ব্যবহার করতে পারেন। আর হুইল চেয়ারের যে সামনে একরকম চাকা থাকে ব্যালেন্স রক্ষার জন্য, সেটা যদি আপনি বেশিরভাগ ক্ষেত্রে ঘরের মধ্যে থাকেন, ঘরে মেঝে বেশি অংশ থাকে, তাহলে নর্মাল ছোট চাকা ব্যবহার করা যায়। না হলে বাইরে যারা বেরোয় তাদের জন্য বড় চাকা বেটার। তারপর হুইল চেয়ারের পেছন দিকে যাতে হুইল চেয়ার উল্টে না যায়, অ্যান্টি টিপার বলে, সেরকম একটা জিনিস থাকে, সেটাও দেখে নিতে হয়। তো তারপরে এবার আসি যে হুইল চেয়ারে যে চাকার যে অ্যাক্সেল থাকে, যে চাকার সেন্টার, এই যে অ্যাক্সেলটা থাকে, সেই অ্যাক্সেলটা কোথায় প্লেস হবে সেটাও ডিপেন্ড করে, পেছনে না সামনে। তো সেইটা আপনাদের না জানলেও হবে। তো হুইল চেয়ার দেখার সময় এরকম অনেক জিনিস দেখে নিতে হয়। এমন না যে গেলাম যে কোনো একটা হুইল চেয়ার উঠিয়ে নিয়ে চলে এলাম, সেরকম না। এইবার হুইল চেয়ার যে কিনলেন, এটাও দেখতে হবে যে বাড়ির যে বিছানার হাইট হুইল চেয়ারের হাইটের সাথে সমান হচ্ছে কিনা, বসার জায়গার সাথে। না হলে ওখানে কিন্তু ট্রান্সফারে অসুবিধা হবে। সবসময় ধরুন পেশেন্টের পায়ে জোর না থাকলেও হাতের জোর দিয়ে যে হুইল চেয়ারে উঠবে, সেইটার ব্যবস্থা যেন হয়, বিছানাটা যেন লো বেড হয়, ঠিক আছে। ওই জন্য হাইট অ্যাডজাস্ট করা খুব দরকার বিছানার। তো হুইল চেয়ার জানলেন, যেটা হলো প্যারাপ্লেজিয়াদের জন্য, যাদের দুটো পায়ে কাজ করে না। এবার এটা আরো জিনিস আছে যে হুইল চেয়ারের যে হাতল সেটা কেমন থাকতে হয়, মানে চাকার গায়ে যে ধাক্কা দেওয়ার হাতল,
এবার সেই হুইল চেয়ার প্রপালশন টেকনিকও আছে, এমন না যে হুইল চেয়ার চাকা ঘোরালাম চললো মানে হয়ে গেল, ওরকম না। কোনটাই সব থেকে কম এনার্জি খরচ হয়, মানে বডি সব থেকে কম এনার্জিতে হুইল চেয়ার চালাতে পারে, তার জন্য কিছু প্রপালশন টেকনিক আছে, সেগুলো প্রপার ভর্তি হয়ে ট্রেনিং এর দরকার আছে, একদিনে আয়ত্ত হবে না। তারপর হুইল চেয়ারে বসার সময় 15 মিনিটের মধ্যে একবার করে প্রেসার রিলিফ করতে হয়, মানে যাতে প্রেসার মানে ওই যাতে যেখানে বসে আছেন ওখানে যতই জেল কুশনে বসুন তাও প্রেসার আসতে পারে, তাই ওই হাতলে ধরে যেরকম ট্রাইসেপস ডিপস করে না, ওই পুশ আপ ট্রাইসেপ পুশ আপ ওরকম ভাবে করে কিছুক্ষণ ভাবে প্রেসার রিলিজ করতে হবে। তাছাড়াও হুইল চেয়ারের নানা ভ্যারাইটি আছে, রিক্লাইনার হুইল চেয়ার পাওয়া যায়, ঠিক আছে। তো এইগুলো হলো প্যারাপ্লেজিয়াদের জন্য। এবার কোয়াড্রিপ্লেজিয়া বা টেট্রাপ্লেজিয়াদের জন্য মেনলি যেটা করা হয়, যাদের মানে হাতের ও শক্তি নেই, তাদের জেনারেলি ট্রাঙ্কের বা বডিরও শক্তি বা ব্যালেন্স অতটা থাকে না, তাদের জন্য যে হেড মানে এই যেটা বললাম প্যারাপ্লেজিয়াদের জন্য ওই পিঠের 3 কোনা নিচ হাড়ের নিচ পর্যন্ত থাকে ব্যাকরেস্ট, তাদের জন্য এই হেড রেস্ট থাকে, মাথাটাও সাপোর্টেড থাকতে হবে। এবার তার সাথে বুকেও স্ট্র্যাপ থাকতে হয়, সিট বেল্টের মতো ওরকম বেল্ট থাকতে হবে তাদের, যাতে তারা পড়ে না যায়। এবার এইটা হলো কোয়াড্রিপ্লেজিয়াদের জন্য মডিফিকেশন। তারপর হাত যেহেতু কাজ করে না, এবার সুতরাং তাদের ক্ষেত্রে যদি একদম আঙুল টাঙুল কিছুই কাজ না করে, তখন পাওয়ার হুইল চেয়ার ইউজ করা যায়। এবার পাওয়ার নানা রকম ভাবে, সেটা হলো হাতলেও সুইচ থাকে, কোনো রকমের হাত দিয়ে প্রেস করে যদি করতে পারেন। আবার তাছাড়াও এমন আছে মুখ দিয়েও সুইচ অপারেট করা যায় বা ফু দিয়ে অপারেট করা যায়, এরকম টাইপের হুইল চেয়ারও পাওয়া যায়, যদিও এগুলো খুব অ্যাডভান্স এখানে নেই। এখানে নর্মাল পাওয়ার জয়স্টিকের মতো, যেগুলো ভিডিও গেমের মতো দেখবেন যে হাতলে লাগানো আছে কন্ট্রোল, সেরকম হুইল চেয়ার পাওয়া যায়। যাদের হাতের একটু পাওয়ার কম তারা ওই জিনিসগুলো ইউজ করতে পারেন। তবে হাতে সামান্য পাওয়ার থাকলে ম্যানুয়াল হুইল চেয়ারও প্রিফার করা হয়, কারণ তাতে খরচা কম প্লাস হাতের জোরটা আসার চান্স বেশি থাকে। তো এটা ডিপেন্ড করে। তো জানলেন যে কোয়াড্রিপ্লেজিয়াদের জন্য এরকম একটা এক্সট্রা বেল্ট থাকবে, হেডরেস্ট বাড়ানো থাকবে, তারপর ওই যে অ্যাক্সেল পজিশন এমন রাখতে হবে যাতে ব্যালেন্স থাকে হুইল চেয়ারের। তারপর হুইল চেয়ার যেখানে নিচ্ছেন আপনার বাড়ির দরজার কতটা ব্যাসার্ধ আছে এগুলোর উপরেও নির্ভর করে যে কি টাইপের হুইল চেয়ার আপনার ক্ষেত্রে ভালো হবে। তো হুইল চেয়ার কিন্তু একটা স্পেশালাইজ জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনারা বাড়িতে যে হুইল চেয়ার গুলো ইউজ করেন দরকারে, সেগুলো হলো ট্রান্সফার হুইল চেয়ার। ট্রান্সফার হুইল চেয়ার কি, মানে পেশেন্টে একদমই শক্তি নেই, আপনি পেশেন্টকে বাথরুমে নিয়ে যাবেন, কেউ ঠেলে নিয়ে যাবে, মানে পেশেন্ট নিজে যাবে না। এবার এই টাইপের কাজে বা হসপিটালে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার ক্ষেত্রে হুইল চেয়ার ইউজ করা হয়। এগুলো সস্তা, এবার অনেকে ওর জন্য নেন, কিন্তু এগুলোতে প্রপার কুশন নেই, একটা স্লিং থাকে, পিঠেও একটা স্লিং, জাস্ট একটা চামড়ার পাতলা আবরণ, এতে ঘা হতে পারে, তো প্রপার সাপোর্ট থাকে না। তো যদি আপনাদের ধরুন অনেকের পয়সার সমস্যা থাকতে পারে, হুইল চেয়ার এরকম ব্যবহার করছেন, অ্যাটলিস্ট তাহলে তার উপর কুশনটা দিয়ে নেবেন, এই কুশনটা প্রপারলি ভালো কুশন কিনে দিয়ে নেবেন যাতে ঘা হওয়ার চান্স কমে। এটা জানলেন যে হুইল চেয়ারের এই ব্যাপারগুলো। তো হুইল চেয়ার মানেই এমন না যে কেউ ধাক্কা দিয়ে নিয়ে যাবে, সেটা না, নিজেকেই অনেক ট্রেনিং নিতে হবে। এবার সবার ক্ষেত্রে সম্ভব হয় না, তাদের জন্য আলাদা টাইপের হুইল চেয়ার আছে, সেগুলো আবার খরচ সাপেক্ষ। তো জানলেন যে এরকম হুইল চেয়ারের প্রকারভেদ আছে। তবে হ্যাঁ, মনে রাখবেন যে এই ভিডিওতে অনেক সময় আমার অনেক কিছু মিস হয়ে যেতে পারে, বা হয়তো আরো অনেক ডিটেলসে ডেসক্রিপশন যেটা আছে সেটা ভিডিওতে সবসময় দেওয়া সম্ভব হয় না, অনেক বড় টপিক, এটা একটা অনগোয়িং প্রসেস, যে তার জন্য ভর্তি হন আর না হন অ্যাটলিস্ট রিহ্যাবিলিটেশন করাতে হবে, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে দেখাতে হবে বারবার, শুধু না এরকম না যে থেরাপি করালাম, ফিজিওথেরাপি করালাম আর বাড়িতে চলে গেলাম, সেটা এনাফ না। এইখানে আপনাদের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের দরকার, এরা জেনারেলি এমবিবিএস করার পর এমডি করতে হয়, কারণ এতে আপনার এই টাইপের প্যারালাইসিসের জন্য শুধু ফিজিওথেরাপি না, তার সাথে অকুপেশনাল থেরাপি, প্রস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট, সোশ্যাল ওয়ার্কার, তারপর বিহেভিয়ারাল থেরাপিস্ট, ভোকেশনাল কাউন্সিলর, এই টাইপের নানা রকম লোকের সমন্বয় লাগে। যেমন আপনি হুইল চেয়ারে তো চালানো শিখলেন, আগে যে কাজ করতেন সেটা কি করতে পারবেন, না অন্য কোনো কাজ খুঁজতে হবে, যে স্পেসিফিক কোনো মাসেলের কোনো প্রবলেম আছে। তো বুঝতেই পারছেন একটা অনগোয়িং প্রসিডিওর, তাই অবশ্যই স্পাইনাল কর্ড ইনজুরি বা প্যারালাইসিসের পরে কমপ্লিট কেয়ারের জন্য ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টটা অবশ্যই দেখাবেন, এস্টাবলিশড কোনো মেডিকেল কলেজের। আর হুইল চেয়ার নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে ভুলবেন না। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, মেডিজি ফর ইউ এই চ্যানেলটিতে এরকম ছোট ছোট টপিক নিয়ে আসতে থাকবো, দেখতে থাকুন। নমস্কার।